স্টাডি ল্যাবে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের কিছু সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 24-25 শিক্ষাবর্ষে যে প্রশ্নগুলো এসেছিল সাধারণ জ্ঞানে, তার মধ্যে একটি ছিল আমলাতন্ত্রের প্রবক্তা কে? আমলাতন্ত্রের প্রবক্তা কে? মূলত আমলাতন্ত্রের প্রবক্তা হচ্ছে ম্যাক্স ওয়েবার বা প্রধান প্রবক্তা। প্রশ্নের প্রধান প্রবক্তাও থাকতে পারে, কিংবা শুধু প্রবক্তা থাকতে পারে। প্রশ্ন এভাবে বলতে পারে প্রধান প্রবক্তা, অথবা বলতে পারে শুধু প্রবক্তা। উত্তর হচ্ছে ম্যাক্স ওয়েবার। তোমরা এই জায়গায় ম্যাক্স ওয়েবারকে দেখতে পাচ্ছ, এবং এই জায়গায় লেখা আছে ব্যুরোক্রেসি। এই আমলাতন্ত্রের ইংরেজি শব্দ হচ্ছে ব্যুরোক্রেসি। এই বানানটা খুব বিদঘুট একটা বানান। ইংরেজিতে স্পেলিং হিসেবে বানানটা গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি ছিল, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এবং আরেকটা প্রশ্ন এই জায়গা থেকে ঘুরিয়ে আসে, সেটা হচ্ছে ভারত স্বাধীন হওয়ার পরে বা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তোমরা জায়গায় দেখতে পাচ্ছ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। অর্থাৎ এই লর্ড মাউন্টব্যাটেন যেমন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন, ঠিক তেমনি দেশ স্বাধীন হওয়ার পরে তিনি ভারতের প্রথম গভর্নর জেনারেলও ছিলেন। আশা করি তোমরা মনে রাখবে বিষয়টি। চলে যাচ্ছি তার পরের প্রশ্নে। পরের প্রশ্নটি ছিল, সিপিডি এর পূর্ণরূপ কি? সিপিডি সিপিডি এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে সেন্টার ফর পলিসি ডায়ালগ। সিপিডি এর পূর্ণরূপ সেন্টার ফর পলিসি ডায়ালগ। তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ, এই স্ক্রিনে একটা ইমেজ দেখতে পাচ্ছ। ইমেজে হচ্ছে সিপিডির কিছু সদস্য, কয়েকজন সদস্য, তারা হচ্ছে বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন, এবং এই জায়গাতেও লেখা আছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। আশা করি তোমাদের মনে থাকবে। পরের প্রশ্ন, দ্য স্পিরিট অফ ল বইটি কার লেখা? বইটি মূলত মন্টেস্কুর লেখা। এই জায়গাতে আমি বইয়ের একটি কভার পেজ দিয়ে দিয়েছি, দ্য স্পিরিট অফ ল বাই মন্টেস্কু। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ইসলামের পঞ্চম খলিফা কাকে বলা হয়, বা ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কাকে? মূলত হযরত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহে, ওনাকে হচ্ছে ইসলামের পঞ্চম খলিফা বিবেচনা করা হয় বা বলা হয়ে থাকে। আমরা তার পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটি হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। এই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, এই ডায়েট শব্দটাও গুরুত্বপূর্ণ। ডায়েট কোন দেশের আইনসভার নাম? ডায়েট হচ্ছে মূলত, এই ডায়েটটা মূলত হচ্ছে জাপানের আইনসভার নাম। একটু মনে রাখবে, পরীক্ষাতে সম্পূরক প্রশ্ন হতে পারে। ডায়েট হচ্ছে মূলত জাপানের আইনসভার নাম। ডায়েট হচ্ছে মূলত এই জাপানের আইনসভার নাম। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষাতে বারবার আসে। তারপরের প্রশ্নটি হচ্ছে, ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি রক্তাক্ত 21 এর চিত্রশিল্পী কে? রক্তাক্ত 21 ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম চিত্রশিল্প। প্রশ্ন ঘুরে যেতে পারে, ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবির নাম কি, এমনও প্রশ্ন হতে পারে। রক্তাক্ত 21 এবং এর চিত্রশিল্পী হচ্ছে মুর্তজা বশীর। রক্তাক্ত 21 ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি, যার চিত্রশিল্পী হচ্ছে মুর্তজা বশীর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য কতজন ছিলেন? বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন 34 জন। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন 34 জন। এই জায়গাতে আরো দুটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু, এবং বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। আশা করি তোমরা এই তথ্যগুলো মনে রাখবে এবং তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে, গ্লোবাল ভিলেজ ধারণাটি কে প্রথম ব্যবহার করেন? অথবা প্রশ্ন ঘুরে যেতে পারে এইভাবে, গ্লোবাল ভিলেজের জনক কে, বা গ্লোবাল ভিলেজের প্রবক্তা কে? মূলত গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রথম ব্যবহার করেন বা গ্লোবাল ভিলেজের জনক বা
গ্লোবাল ভিলেজের প্রবর্তক হচ্ছেন মার্শাল ম্যাকলোহান। তোমরা পাশেই মার্শাল ম্যাকলোহানের ছবিটি দেখতে পাচ্ছ। গ্লোবাল ভিলেজ ধারণার প্রবক্তা বা প্রবর্তক হচ্ছে মার্শাল ম্যাকলোহান। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু উক্তিটি কার? আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু, বা মৃত্যু দাও, অনেক সময় এরকম থাকে, আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু দাও, উক্তিটি কার? উক্তিটি প্যাট্রিক হেনরির। আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু দাও, উক্তিটি প্যাট্রিক হেনরির। পরীক্ষাতে অনেক সময় উক্তিটি এইভাবে দেয়, আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু, কিংবা আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু দাও, উক্তিটি হচ্ছে প্যাট্রিক হেনরির। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করা হয় কোন খ্রিস্টাব্দে? বা প্রশ্ন হতে পারে কত সালে? 1793 সালে। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করা হয়। চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করা হয় 1793 সালে। এই ক্ষেত্রে আরো সম্পূরক প্রশ্ন হতে পারে, এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? এই চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। এই লর্ড কর্নওয়ালিস হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেন। আশা করি তোমরা তথ্যটি মনে রাখবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ হচ্ছে চীন। তোমরা চীনের পতাকা সহ চীনের যে গ্রেট ওয়াল সেটি দেখতে পাচ্ছ। এটা যেমন চীনকে নির্দেশ করতেছে, একই পাশে চীনের আরেকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেখতে পাচ্ছ। অর্থাৎ আমরা দেখতে পেলাম সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ হচ্ছে চীন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে আলেকজান্দ্রিয়া জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? আলেকজান্দ্রিয়া জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মূলত এই আলেকজান্দ্রিয়ার জাদুঘর খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে শুরু হয়। এখন যেমন আমাদের 2025 সাল চলতেছে, এই 2025 সাল যেদিন থেকে গণনা 2000 সাল বা সাল যেদিন থেকে গণনা শুরু হয়েছে তারও 400 বছর পূর্বে, সেই গণনা সাল গণনা বা তারিখ গণনা শুরু হওয়ারও 4 শতক পূর্বে, মানে 400 বছর পূর্বে এই আলেকজান্দ্রিয়ার জাদুঘর প্রতিষ্ঠিত হয়। তোমরা এই পাশে আলেকজান্দ্রিয়া জাদুঘরের একটি ইমেজ দেখতে পাচ্ছ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউস কোন দেশের নাগরিক? প্রশ্নটি হচ্ছে সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউস কোন দেশের নাগরিক? উত্তর যুক্তরাষ্ট্র, অর্থাৎ উনি ইউএস এর নাগরিক। সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউস। প্রশ্ন হতে পারে অ্যান্থনি ফাউসি কে? সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি যুক্তরাষ্ট্রের নাগরিক। প্রশ্ন হতে পারে অ্যান্থনি ফাউসি কে? সংক্রামক রোগ বিশেষজ্ঞ। কোন দেশের নাগরিক? যুক্তরাষ্ট্র অথবা ইউএসএ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে? আমেরিকাকে বা ইউএসএ কে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে ফ্রান্স। স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাকে উপহার দিয়েছে ফ্রান্স। মূলত আমেরিকার স্বাধীনতার 100 বছর পূর্তি উপলক্ষে ফ্রান্স তাকে এই উপহারটি প্রদান করে। তারপরের প্রশ্ন, বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার চিত্রকর কে? তিন কন্যার চিত্রকর হচ্ছে কামরুল হাসান। চিত্রকর্ম তিন কন্যা, অনেক সময় প্রশ্ন হয় তিন কন্যা কি বা নিচের কোনটি চিত্রকর্ম? তিন কন্যা। তিন কন্যার চিত্রকর কে? কামরুল হাসান। আমি যেভাবে মনে রাখতাম, কামরুলের কন্যা, কতে কন্যা কতে কামরুল। আমি আমার শিক্ষা জীবনে এটা মনে রাখতাম এভাবে, কতে কামরুল এবং কতে হচ্ছে এই কন্যা, এভাবে মনে রাখতাম। এভাবে আমি এটা মনে রাখতাম এবং মাঝে মাঝে এটাও বলতাম কামরুলের কন্যা। কামরুলের কন্যা, তিন কন্যা কার? কামরুলের। অর্থাৎ তিন কন্যা যে চিত্রকর্ম তার চিত্রকর হচ্ছে কামরুল হাসান। পরের প্রশ্নটি খুব বিখ্যাত একটি উক্তি, চমৎকার একটি উক্তি, দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়। উক্তিটি কার বা এটা কে বলেছিলেন? মূলত পণ্ডিত নেহেরু এই কথাটা বলেছিলেন। দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়, বলেছিলেন কে? পণ্ডিত নেহেরু। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, গানটির রচয়িতা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। এই গানটি
বিসিএস এর কোন একটা পরীক্ষাতে এসেছিল, আহ, এই অংশটুকু দিয়েছিল ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। মূলত শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ এইরকম প্রশ্নে এই অংশটা এসেছিল এবং চারটা অপশন ছিল। চারটা অপশনই এই অংশটুকুকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ধন ধান্য পুষ্প ভরা, কোনো জায়গায় ধন ধান্যে পুষ্পে ভরা বা ধন ধান্য পুষ্প ভরা, এরকম বিভিন্ন অপশন দিয়ে ঘুরিয়ে একই লাইন চার ভাবে লিখে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ফাইন্ড আউট দা কারেক্ট অ্যান্সার বা কারেক্ট লাইন। এরকম প্রশ্ন কিন্তু ঘুরে যেতে পারে। আবার আমরা যদি এই জায়গাতে দেখি, আহ এই ধন ধান্য বানানে কিন্তু ধ আছে, ধ, ধন বানানেও ধ আছে, ধান্য বানানেও ধ আছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই দ্বিজেন্দ্রলাল রায় বানানেও একটা দ আছে, যদিও ধ না সরাসরি, কিন্তু ধ না কিন্তু দ আছে, কিছুটা উচ্চারণের দিক থেকে মিল আছে। আমরা এইভাবে মনে রাখতে পারি। আশা করি এটা তোমাদেরকে মনে রাখতে সাহায্য করবে। পরের প্রশ্ন, সুর সম্রাট কাকে বলা হয়? সুর সম্রাট কাকে বলা হয়? মূলত ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আলাউদ্দিন খাঁকে সুর সম্রাট বলা হয়। ওস্তাদ আলাউদ্দিন খাঁ এই উপমহাদেশে সুর সম্রাট নামে পরিচিত। তারপরের প্রশ্ন, বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট অথবা রাষ্ট্রপতি। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি। বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি। পরের প্রশ্নে চলে যাচ্ছি, জননী ও গর্বিত বর্ণমালা কোথায় অবস্থিত? জননী ও গর্বিত বর্ণমালা কোথায় অবস্থিত? এই জননী ও গর্বিত বর্ণমালা পরিবাগ, ঢাকায় অবস্থিত। পরিবাগ, ঢাকায় অবস্থিত। পরিবাগটা হচ্ছে শাহবাগ থেকে ফার্মগেটে যাওয়ার দিকে, শাহবাগ পার হলেই যে এলাকাটা, সেটা হচ্ছে পরিবাগ। তারপরে প্রশ্ন চলে যাচ্ছি, কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেন? অথবা প্রশ্ন হতে পারে, কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র কোনটি? ধ্রুব। কাজী নজরুল ইসলাম এই ধ্রুব নামের চলচ্চিত্রে অভিনয় করেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে, বর্তমান বিশ্বে কোন বর্তমান বিশ্বে কোন দেশটির সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়? জাপানের সংবিধানকে মূলত শান্তির সংবিধান বলা হয়। জাপানের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়। আশা করি আমাদের এই ক্লাস তোমাদের কাছে ভালো লেগেছে এবং আমি যদি কন্টিনিউ করতাম এই অংশটুকু, আজকের এই সাধারণ জ্ঞান অংশটুকু অনেক বড় হয়ে যেত। এজন্য আমি চাইনি আমার এই ভিডিওটা বড় করতে, এবং আমি দ্রুতই আবার পার্ট 2 নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো অ্যাডমিশনের কোশ্চেন নিয়ে। সে পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা রইল। তোমাদের প্রিপারেশন হোক স্টাডি ল্যাবের সাথে। আশা করি তোমরা তোমাদের ভবিষ্যৎ বা তোমাদের ফিউচার গড়ে তুলবে স্টাডি ল্যাবের হাত ধরে। এবং এই আমাদের যে অ্যাডমিশনের যে সাধারণ জ্ঞান জিকে এর পার্ট 2 দ্রুতই চলে আসবে। এর জন্য দেখতে থাকো আমাদের চ্যানেল এবং সাথে থাকো। আল্লাহ হাফেজ।